তো আমি যখন ক্লাস 5 বা 6 পড়ি, এটা 97, 98 হয়তো ওই সময়কার ঘটনা। জি। তো ওই সময় আমি থাকতাম ইস্কাটনের দিলু রোডে। আচ্ছা। দিলু রোডে থাকতাম এবং আমরা 3 তলায় থাকতাম, এবং আমার যে ঘরটা ছিল, আমার রুমটা বেশ আয়তনে বেশ বড় ছিল। এত বড় ছিল যে আমি ছোটবেলা তো আমি আমার ছোট বোনকে নিয়ে ক্রিকেট খেলতাম রুমের ভেতরে। আচ্ছা। তো প্রতিদিনই ক্রিকেট খেলতাম। বিকালবেলা একদিন খেলা শুরু করলাম, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। জি। তো আমার রুমের সাথে একটা বারান্দা ছিল, বেশ লম্বা বারান্দা। ওই বারান্দায় আবার পাশের বাসার কোন একটা গাছ এসে বারান্দার ভেদ করতো আর কি, পাতা ঢুকে যেত। তো একদিন ক্রিকেট খেলছি আমার ছোট বোনের সাথে, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল, আজান দিয়ে দিল। আমার বারান্দার দরজা লাগানো ছিল। জি। তো এক পর্যায়ে আজানের পরে একটা ঘটনা ঘটলো, যেটা খুব ক্লিশেড, এটা খুব কমন ঘটনা, কিন্তু আমার সাথে ঘটেছে। সেটা হচ্ছে আমি বারান্দার দরজায় নক শুনলাম। জি। নক মানে 3টা নক। ওই 3টা নকের ঘটনা অনেক শুনি, আমার ক্ষেত্রেও 3টা নকই হয়েছে ঠিক এভাবে। আমি জানি না শ্রোতারা শুনতে পাচ্ছেন কিনা, বাট হ্যাঁ শুনতে পাচ্ছেন। এরকম 3টা নক হয়েছে। আচ্ছা। তো ওই সময় আমার বাসায় আমার এক খালাতো বোন থাকতেন, আমার থেকে বয়সে বড়। তো আমি ধারণা করেছিলাম যে উনি হয়তো বিকালে বারান্দায় ছিলেন, তো উনি এখন সন্ধ্যা হয়ে গেছে, বারান্দা থেকে রুমের ভেতর ঢুকবেন। জি। তো উনি হয়তো এই জন্য আটকা পড়েছেন, বারান্দার দরজা যেহেতু লাগানো। তো উনি নক করছে যাতে আমি দরজাটা খুলে দিই। তো আমি মজা পেয়ে গেলাম যে আমার খালাতো বোনকে বারান্দায় আটকে ফেলেছি, ঢুকতে দেবো না ভিতরে। তো আমি বাইরের থেকে বললাম, আমার খালাতো বোনের নাম কান্তা, আমি বাইরের থেকে বললাম, কান্তাবু আপনাকে ঢুকতে দেবো না, আপনি থাকেন, আমি মজা করছি। তো আমি তখন ক্লাস 5-6 পড়ি। তো কিছুক্ষণ পর আবার নক, ঠিক এভাবে 3টা নক। তো আমি আরো মজা পেলাম। তখন আমি করলাম কি, মজার ছলে আমি গিয়ে আমি উল্টা নক করলাম দরজায়, এবং আমি ঠিক এভাবে নক করলাম। আমি নক করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আবার 3টা নক রিপ্লাই, অ্যাজ ইফ রেসপন্ড করছে। আচ্ছা। আমি 3টা নক করলাম আর সঙ্গে সঙ্গে 3টা নক। এটা করার পর আমি কিছুক্ষণ আবার মজা নিলাম যে আপনাকে ভেতরে ঢুকতে দিব না। পরে আমি আবার গিয়ে নক করলাম, এবং আমার নক করার সঙ্গে সঙ্গে রিপ্লাই, 3টা নক। আচ্ছা। তো একটা পর্যায়ে গিয়ে আমি ভাবলাম যে আমার বড় বয়সে ওনাকে এরকম আটকে রাখবো না, তো খুলে দিলাম দরজা, এবং স্বাভাবিকভাবে দরজার ওপারে কেউ ছিল না। এবং এটা আপনার সাথে একদম মানে আপনার সামনাসামনি আপনার নিজের দেখা একটা ঘটনা, এবং এটা আশ্চর্যজনক। I have experienced it myself, এবং this is probably the only experience that I have come across. আমার নিজের একটা এক্সপেরিয়েন্স করার ঘটনা, এবং খুবই ক্লিশে ঘটনা। আমি অনেক ভূতের গল্প শুনেছি, আমি ছোটবেলা থেকে ভূতের গল্প শুনতাম যে নকিং এর বিষয়টা, জি, আর 3টা নকের বিষয়টা। এক্ষেত্রে আমার ক্ষেত্রে তাই ঘটেছে, 3টা নক ঘটেছে, এবং পরে আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আমি পরে আমার বাবাকে বললাম, উনি বললেন যে বাতাস, এয়ার প্রেশার, উনি ওনার মতো করে বুঝ দিচ্ছেন, কিন্তু আমি জানি আমি কি এক্সপিরিয়েন্স করেছি, এবং দিস ওয়াজ আ ভেরি ক্লিয়ার ডিস্টিংক্ট নকিং সাউন্ড। তো ওইটা হচ্ছে আমার প্রথম ঘটনা, আমি বেশ ভয় পেয়েছিলাম সেবার। আচ্ছা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনা যদি যাই, হ্যাঁ আমরা সেই বড় ঘটনাটার জন্য ওয়েট করছি, আমরা শুনি আপনার সেই ঘটনা। দ্বিতীয় ঘটনাটা মূলত আমার আগের বাসা নিয়ে। আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি। আমি গুলশান একেই ছিলাম, এখনো গুলশান একে আছি, রাস্তা পরিবর্তন করেছি। আচ্ছা। তো নতুন বাসায় উঠেছি এই বছরের ফেব্রুয়ারি মাসে। তো আগের বাসায় আমি 3-4 বছর ছিলাম। তো 3-4 বছরই একটা ঘটনা খুব ডিস্টার্ব করেছে আমার ফ্যামিলিকে। তো আমি যে বাসায় ছিলাম সেটা হচ্ছে আয়তনে বেশ বড়। আমরা 3 জন ছিলাম, আমি, আমার ওয়াইফ আর একজন মেড, কাজে হেল্প করতো সে। তো 3 জনের জন্য আমরা 2600 স্কোয়ার ফিটের মতো একটা বিশাল বাসায় ছিলাম। ইট ওয়াজ আ হিউজ হাউস ফর 3 পিপল, এবং আমাদের ফার্নিচার খুব কম ছিল, মিনিমালিস্টিক একটা ফার্নিচার কম ছিল, সব ফাঁকা থাকতো বাসা মোটামুটি সবসময়। তো শুরু হয় প্রথম দিককার ঘটনায়, আমার ওয়াইফ একদিন দেখলো ও কিচেনে, আর আমার মেইন ডোর যেটা, আমার মেইন ডোরটা দিয়ে ঢুকলে সোজা বাসার অপর প্রান্ত হচ্ছে আমার স্টাডি রুম। তো আমার ওয়াইফ কিচেন থেকে দেখলো যে আমি মেইন ডোর থেকে ঢুকে আমার স্টাডির দিকে যাচ্ছি, তবে আমি হেঁটে যাচ্ছি না, আমি গ্লাইড করে যাচ্ছি। গ্লাইডকে বাংলায় হয়তো ভেসে যাওয়া বলে, হ্যাঁ ভেসে যাওয়া বলে। তবে মানে আমি এমন না যে শূন্যে ভেসে যাচ্ছি, মানে আমার মুভমেন্টটা এরকম যে অ্যাজ ইফ আমি গ্লাইড করে ফ্লোট করে চলে যাচ্ছি আমার স্টাডি রুমের দিকে। এবং ও দেখলো যে আমি
যদিও আমি আমার মতো দেখতে, কিন্তু ওপেসিটিটা কম, মানে আমি মানে একটু Transparent হ্যাঁ, type-এর। একটু ট্রান্সপারেন্ট, কিন্তু পুরো ট্রান্সপারেন্টও না। আচ্ছা। মানে আমার ব্যাপারে কিছু একটা মানে সামথিং ডিফারেন্ট অ্যাবাউট মি, সামথিং একটু অদ্ভুত কিছু একটা। তো আমাকেই দেখলো, পরে আমাকে ও জানে তো আমি তখন বাসায় নাই, আমি তখন আমার চেম্বারে বা অফিসে যেখানে থাকি। ও আমাকে ফোন করলো, তুমি কোথায়? আমি বললাম যে আমি তো অমুক জায়গায়। ও তখন ভয় পেয়ে গেল। দিস ওয়াজ হার ফার্স্ট এক্সপিরিয়েন্স। ও প্রথম এটা দেখলো, আমাকে দেখলো, এবং এরপর থেকে ও প্রায়ই আমাকে ওই বাসায় দেখতো এইভাবে, এবং আচ্ছা। একই মুভমেন্টে দেখতো যে আমি মেইন ডোর থেকে আমার স্টাডি রুমে যাচ্ছি। আচ্ছা। এটা খুবই রেগুলারলিও দেখতো। একটা পর্যায়ে ও প্রথম অনেক ভয় পেতো, একটা পর্যায়ে আমার মনে হয় ও এটা মেনে নিয়েছিল যে এটা দেখবেই সে। পরের ভয়টা আস্তে আস্তে চলে যায়, একটা মেনে নিয়েছিল। তারপরে ও আমার ইমেজের পাশাপাশি আরেকটা ইমেজ দেখা শুরু করলো, সেটা হচ্ছে একটা কালো ভেরি ডার্ক অবজেক্ট, কালো বস্তু। এটাও আমি শুনেছি অনেক কমন, কালো বস্তু দেখে অনেকে। তো ও কিন্তু ভূতের গল্প টল্প শুনেও না, দেখেও না, পড়েও না। তো ওর কাছ থেকে আমি জানতে চাই যে তুমি কিরকম বস্তু দেখলা, মানে কালো বলতে কিরকম। সো ও যেটা ডিফাইন করলো এক্স্যাক্টলি যেটা অনেকেই দেখে, সেটা হচ্ছে হলো গিয়ে ফর্মটা বলা যায় না, এটাকে স্কোয়ার সার্কেল ফর্ম বলা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে এখানে কালো কিছু একটা আছে। তো ও এরকম দেখতো যে এই কালো বস্তুটাও এক জায়গা থেকে এক জায়গায় গ্লাইড করে যাচ্ছে। আচ্ছা। তো একদিন ওর একটা স্টাডি আছে ওই বাসায়, ও ছিল ওখানে। ওই স্টাডির ঠিক বাইরেই একটা কমন ওয়াশরুম ছিল। তো রাত 1-1:30টার দিকে ওর স্টাডিতে ছিল, আমি তখন আমার রুমে ছিলাম বসে। ও তখন দেখলো যে ওই বাইরের যে কমন ওয়াশরুম থেকে ওই কালো একটা বস্তু, অনেক টল, এটা অনেক উঁচু বস্তু, গ্লাইড করে আরেকটা রুমের দিকে চলে গেল। তো ওই দিনও খুব ভয় পেল। ও সঙ্গে সঙ্গে স্টাডি থেকে বের হয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে আমার কাছে গিয়ে বললো যে আমি এটা দেখেছি মাত্র। তো ও বেশ ভয় পাওয়াতে করলাম কি, আমি বললাম চল আমি দেখি কোথায় কি দেখলা। পরে ও ওয়াশরুমের কাছে গিয়ে দেখলাম যে ওয়াশরুমটা খোলা। তখন ও বললো আমি কিন্তু ওয়াশরুমটা মাত্র লাগিয়ে গেছি, এবং এটা খোলা থাকার কোনো কারণ নেই। আমি বললাম হয়তো তুমি লাগাও নাই, হয়তো তুমি মানে মনে ভুলে গেছো, এরকম কিছু একটা হবে, তুমি হয়তো ভয় পেয়েছো এই জন্য তুমি মনে করছো লাগিয়েছো। ও বললো না আমি দরজা লাগিয়ে গিয়েছি। যাই হোক, এটা যে শুধু আমার ওয়াইফ এক্সপিরিয়েন্স করতো তা না, আমার বাসায় যে কাজের মেয়েটি ছিল, যে মেইট ছিল, ও এক্সপিরিয়েন্স করতো, এবং ও আমাকেই দেখেছে কয়েকবার, একই জিনিস আমাকেই দেখেছে যে আমি আমার মতো একটা ফিগার গ্লাইড করছি, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি। ওর দেখতো এবং শুনতো মাঝে মাঝে। আমরা যখন কেউই বাসা থাকতাম না, ও শুনতো যে আমি ডাকছি ওকে, আমার কাজের মেয়েটাকে ডাকছি, নাম ধরে ডাকছি, বা আমার ওয়াইফ নাম ধরে ডাকছে, ও প্রায় শুনতো এবং ও বেশ ভয় পেত। ও ইনফ্যাক্ট ও একটা পর্যায়ে দিনের বেলা ওর যে রুমটা, ওখান থেকে বেরিয়ে হতো না, রান্নাঘর থেকে বেরিয়ে হতো না, ও ভয়ে বেরিয়ে হতো না। সো ও মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিল। ওর আরেকটা ঘটনা যেটা হয়েছিল ওই বাসাতেই, একদিন সন্ধ্যাবেলায় আমার ওয়াইফ বাসায় এসছে, কলিং বেল বাজিয়েছে। ও যে ইয়ে দিয়ে লুকিং যে হোলটা দিয়ে দেখলো যে কে আসছে। ভিতর থেকে দরজা খুললো কাজের মেয়ে। খোলার পর আমার ওয়াইফ যখন ভেতর ঢুকে গেল, আমার কাজের মেয়ে দরজা লাগাচ্ছে না। আমার ওয়াইফ জিজ্ঞেস করলো তুমি দরজা লাগাচ্ছ না কেন? আচ্ছা। বললো যে ভাইয়া কোথায়, মানে আমার কথা বলছে। তো তখন আমার ওয়াইফ বললো তোমার ভাইয়া কেন এখন আসবে, তো অনেক রাতে আসবে। আমি যে দেখলাম আপনার পিছে দাঁড়ায় আছে। মাই গড। মানে সে তখন ওই যে দরজার ফুটো দিয়ে দেখলো যে আমার ওয়াইফের পিছনে আমি দাঁড়িয়ে আছি। এই একটা ঘটনা ঘটলো। তো আমাদের তখন বাসার অবস্থা হলো কি, সবাই মোটামুটি ডিস্টার্বড। এগুলো রেগুলার দেখছি, আমি দেখতাম না। আইল বি ভেরি অনেস্ট, ভেরি ফ্র্যাঙ্ক, আমি দেখতাম না। আমি দেখার অনেক চেষ্টা করেছি, আমি দেখতামই না। সামহাউ এটা কোন সময় আপনার সাথে? আমার সাথে কখনো হয়নি। তো একটা পর্যায়ে গিয়ে যখন সবাই খুব ডিস্টার্ব, তা আমার ওয়াইফের ফ্যামিলি সূত্রে পরিচিত একজন হুজুর আছেন, হুজুর আলেম বলবো না কি বলবো আমি জানি না। তো উনি এগুলো আর কি, এগুলো নিয়ে উনি এক্সপার্ট আর কি। তো ওনাকে আনা হলো। একদিন আসলেন, আসার পরে উনি দেখলেন এবং উনি এসেই উনি বললেন যে হি ফেল্ট সামথিং, এবং উনি তারপরে বললেন যে যেটা এখানে আছে ক্ষতি করার জন্য আছে, এবং সে বাসায় স্থায়ীভাবে ঢুকতে চায়, এবং সে তার আলটিমেট পারপাস হচ্ছে আমার ওয়াইফের সাথে অ্যাটাচড হওয়া, এবং সেই জন্য সে আমার ফর্মটাই নেয় যাতে গ্রহণযোগ্যতা পায়। এটা উনি বললেন, উনি জেনে শুনে বলেছেন অবশ্যই। তারপর উনি বললেন যে এখানে এটার থেকে মুক্তি পেতে হলে আর অনেক রিচুয়ালস, অনেক কিছু করতে হবে। আপাতত উনি কি বলে পানি ছিটিয়ে দিয়ে গেছেন, বাসার প্রত্যেকটা কোনায় পানি ছিটিয়ে দিয়ে গেছেন। তারপর হাতে তালি দিয়ে শব্দ করে কিভাবে জানি কি করলেন, এগুলো করে গেছেন। তো উনি বললেন যে দিস ইজ ভেরি টেম্পোরারি, এটা খুব সাময়িক
ভাবে এটা কাজে সলিউশন দিবে, খুব হ্যাঁ, অল্প দিনের অল্প দিনের জন্য এটা কাজে দিবে, এটা পার্মানেন্ট সলিউশন চাইতে হলে বড় কিছু করতে হবে। তো আমরা আর বড় কিছু করিনি, এবং আসলেই কিছুদিন ডিস্টারবেন্স ছিল না, জি তারপর আবার চালু হয়েছে। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতিতে আমরা 4 বছর মতো ছিলাম। তারপর আমরা এই ফেব্রুয়ারিতে ওই বাসা থেকে মুভ করি। এর মাঝে একটা কথা বলে রেখে, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম রেজওয়ান, অনেক পুরনো ফ্রেন্ড। ওর আবার একটা স্কিল আছে, সেটা হচ্ছে, স্কিল বলবো না, একটা ফিচার, ও সেন্স করতে পারে। ও সেন্স করতে পারে, এবং এটা ওর রাশির জন্য কিনা আমি জানি না, বাট ও সেন্স লিব্রা, আপনি বলছিলেন মোস্ট প্রবলি তুলা রাশি, হ্যাঁ। তো ও সেন্স করতে পারে। ও একদিন আমার বাসায় আসলো, বাসায় এসে আমার স্টাডিতে গিয়ে স্টাডি ওয়াশরুমে গেল, এবং ওর সঙ্গে সঙ্গে বলে দেয় সামথিং হিয়ার, কিছু একটা আছে, হি ফেল্ট সামথিং, এবং আমাকে দেখালো ওর প্রত্যেকটা পশমও দাঁড়িয়ে গেছে, হি হ্যাড গুজবাম্পস। তো আমি দেখলাম, এবং সে পুরা বাসা ঘুরলো, কিছু কিছু স্পটে গিয়ে বললো যে আমি এখন কিছু ফিল করছি। হি ফেল্ট বোধহয় হেভি ফিল করছিল বা গুজবাম্পস হচ্ছিল, যেগুলো হয় আর কি, যেগুলো হয়। তো এগুলো আমরা এক্সপেরিয়েন্স করতে করতে ফাইনালি এই ফেব্রুয়ারিতে মুভ করলাম। যেটা লাস্ট ঘটনা ঘটলো ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে মুভ করা শেষ, নতুন বাসায় গেলাম। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আসলে। তো নতুন বাসায় উঠলাম, ওই দিন সব ফার্নিচার মুভ করা হয়ে গেছে, কিছু জিনিস পুরান বাসায় বাকি ছিল। তো আমি সারাদিন অনেক কষ্ট হয়েছে, আমি আর গিয়ে ওই দিনের শেষে টায়ার্ড ছিলাম, আমি আর ওই জিনিস আনতে চাচ্ছিলাম না। আমি ভাবলাম যে পরের দিন যাবো বা কিছু একটা। তো আমার ওয়াইফ বললো না, নিয়ে আসি, শেষ করে আসি। তো আমার ওয়াইফ তখন কাজের লোক নিয়ে গাড়ি নিয়ে চলে গেল ওই বাসায়, 2টো রাস্তা আগে গিয়ে, তখন বাজে রাত 1টা কি 1:30। তো আমি বললাম ঠিক আছে, তো গেল, গিয়ে আবার ফেরত এসে বললো আমি আবার দেখেছি। এবং এই লাস্ট দেখাটা খুবই ভয়ঙ্কর ছিল ওর জন্য। সেটা হচ্ছে, ও যখন বাসার সবকিছু আলটিমেটলি সরিয়ে গাড়িতে উঠলো, এবং কাজের লোক তখন গাড়িতে চলে গেছে, ও এখন দরজাটা লাগাবে, জাস্ট সব লাইট টাইট বন্ধ করে দিয়ে দরজা লাগাবে। তো লাইটস অফ, যখন দরজা লাগাতে যাবে তখন ও একটা জিনিস দেখলো। এখানে একটু বলে রাখি যে বাসাটা যেহেতু পুরো খালি, তখন পর্দা সব সরানো হয়ে গেছে, তো বাইরের আলো ঢুকছে, বাইরের আলোতে বেশ অনেক কিছুই দেখাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো ঠিক দরজা লাগানোর সময় দেখলো কি, খাওয়ার রুমের একটা কর্নারে একটা কালো আকৃতি, ওই যে ওই কালো বস্তুটাই, বিশাল কালো, ডিস্টিংক্টলি বোঝা যাচ্ছে একটা কিছু আছে, এবং সেটার একদম মাথা বরাবর, একদম সিলিং এর কাছে, শি স টিথ, দাঁত দেখতে পেলো, অনেকগুলা দাঁত। আচ্ছা, অনেকগুলা দাঁত দেখতে পেলো। আমি ওকে জিজ্ঞাসা করেছি, এটা তো ভুল হতে পারে, আলো ছায়ার খেলা হতে পারে। ও বললো না, আমি জানি আমি কি দেখেছি। আচ্ছা, সো শি স অ্যান অবজেক্ট, আ হিউজ অবজেক্ট উইথ লোডস অফ টিথ, অনেক দাঁতওয়ালা কিছু একটা দেখছে, এবং সে খুব ভয় পেল। তারপর সে চলে এসে আমাকে ঘটনা বললো। এখন আমরা মাশাআল্লাহ অনেকদিন ধরে আছি, কোনো এক্সপিরিয়েন্স হয়নি আল্লাহর রহমতে, কিন্তু ওই বাসায় কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছিল, ঘটনা ঘটছিল। আমার সাথে ঘটনি, বাট এই নতুন বাসায় মুভ করার পরে আমার ওয়াইফ বা আমার কাজের মেয়ে, সে একই কাজের মেয়ে আছে, ওরা কেউ কিছু এক্সপিরিয়েন্স করেনি। তারপরে ওটা আপনি বলতে পারেন এখন, মানে খুব মানে কি বলবো, যে আপনি একেবারে ভালোভাবেই বলতে পারেন যে এটা বাসারই প্রবলেম ছিল। কারণ যদি বাসার প্রবলেম না হতো, যদি এটা এরকম হতো যে আমি হ্যালুসিনেট করছি বা এরকম ভুল কিছু দেখছি, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে বাসা চেঞ্জ করার পরেও প্রবলেমগুলো থেকে যেত। প্রবলেমগুলো যেহেতু নাই, সেহেতু বুঝতে হবে যে এটা ওই বাসারই প্রবলেম। আপনারা কোনো সময় খোঁজ নিতে যাননি যে এই বাসাটায় কোনো প্রবলেম আগে ছিল কিনা, বা কোনো সময় খোঁজ নেন না? এটা খোঁজ নেওয়া কি, এই বাসায় যেমন ধরেন আমরা আসার পরেও এ বাসায় অনেক সমস্যা হতো। সমস্যা বলতে কি, কিছু আপনার এই ভৌতিক ব্যাপার ছাড়াও অনেক ধরনের মাঝে মাঝে পানি উঠে যেত। জি। তারপর ওয়ালে ক্র্যাক ছিল অনেক, এটা কিসের জন্য আমি জানি। এই বাসায় অনেক সমস্যা। সহজ কথা হচ্ছে এখানে কেউ উঠতে চেত না। জি। এবং আমাদের আগে যে ভাড়াটিয়া ছিল তাদের মধ্যে একজন মারাও গিয়েছেন, বা মোস্ট প্রবাবলি ন্যাচারাল ডেথ ছিল। হ্যাঁ, এটা নিয়ে আমি কোনো কানেকশন ড্র করতে যাচ্ছি না, বাট আমরা কোনো কানেকশন ওই অর্থে পাইনি, বা কাউকে হয়তো ওইভাবে জিজ্ঞাসা করা হয়নি যে এখানে কিছু হয়েছে কিনা, বাট আমরা এক্সপিরিয়েন্স করেছি, তারপর আমরা সরে এসেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। তো ভাই, আমার যে দ্বিতীয় যেটা আমি শেয়ার করব, সেটাও আব্বুর সাথেই ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। জি। বাট এটা আব্বু নিজে এক্সপিরিয়েন্স করেছেন এবং আমাদের বলেছেন। তো গ্রামের যে বাজার আমাদের, জি, গ্রামের বাজার থেকে বাজারঘাট বা ঔষধের দোকান এগুলো বন্ধ করে শেষ করে আসার পথে আমার
নানু বাড়ি পড়ে। জি। ইনফ্যাক্ট আমার আম্মু আমাদের মানে বংশেরই আর কি, মানে একই বংশের সম্পর্কে আমার বাবা মা কাজিন হন ওরা। জি। তো একই গ্রামেই আমার নানার বাড়ি। তো আব্বু আসার পথে ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমি যেহেতু যাচ্ছি তাহলে একটু আমার শাশুড়ি মাকে দেখে যাই। আমার খালাম্মাও আছে একজন, জি। যিনি আমাদের নানুর সাথেই থাকেন, একটু খোঁজ খবর নিয়ে যাই, যেহেতু আমার নানা মারা গিয়েছেন 77-এ। তো আব্বা ছেলের মতোই ছিলেন অনেকটা। জি। তো আব্বা যখন নানুদের বাড়িতে ঢুকবেন, তো ঢুকে গিয়েছেন, এই সময় দেখতে পেলেন যে আমাদের সময়কার নানুরা তো এমনিতেই লম্বা ঘুমটা দিতেন, ইউজুয়ালি গ্রামের মহিলারা এখনো দেন। তো আব্বা দেখতে পেলেন যে স্পষ্টভাবেই যে ওনার শাশুড়ি মানে আমার নানু বদনা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছেন। আচ্ছা। তো বদনা নিয়ে বাথরুমে যাচ্ছেন, এই অবস্থায় তার কথা বলার দরকার নেই। তো আব্বু সরাসরি নানুদের ঘরে চলে আসেন। জি। তো ঘরে এসে উনি প্রথমেই একটু অবাক হন, যেটা দেখেন যে আমার নানু তো হাম্মানদিস্তায় পান প্রসেস করছেন, মানে উনি পান ছেদছেন, যে উনি পান খাবেন আর কি। তো তখন আব্বু আমার খালামণি যিনি, তাকে বললেন যে মমতা, একটা জিনিস আমি বলি, এটা তুই আবার অন্যভাবে নিস না। আম্মা কি এখনই বাথরুমে গিয়েছিল নাকি? বলে যে না, মা তো অনেক সময় ধরে বাথরুমে যায় নাই, মা তো এইখানে খেলো, এখন যে আপনার সামনে তো পান প্রসেস করছে হাম্মানদিস্তায়, আপনি তো দেখতেই পাচ্ছেন। পরে খালামণি বলছে যে কেন দুলা ভাই, আপনি কি দেখছেন? বলে যে না, আমি তো, আমার চোখেও কোনো সমস্যা নেই, কোনো মানসিক সমস্যাও নেই, আমি তো আম্মুকে, আমার শাশুড়িকে দেখলাম যে বাথরুমের দিকে যাচ্ছেন। পরে খালা বলছে না, এটা তো হতেই পারে না, কারণ মা তো আমার সামনেই বসা, আমি তো খাবার দাবার রেডি করে দিলাম, পান সুপারি বা জর্দা যা যা খায় এগুলা এগিয়ে দিলাম, উনি তো নিজেই নিজের মতো করে হাম্মানদিস্তায় প্রসেস করে সেটা উনি খাচ্ছেন, এটা তো আপনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তো এইটা একটা বিষয় যেটা ব্যাখ্যা আব্বু কোনোদিনই পান নাই। আর কিছুদিন আগে রাসেল ভাই, আমি নানুদের বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। জি। তো ওখানে একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সামওয়ান কমিট সুইসাইড। আচ্ছা। ফাঁসি দিয়েই মারা গিয়েছে, ওনাদের একদম চৌহদ্দির মধ্যেই আর কি। জি। তো আমি তো খালাদের সাথে খুব দুষ্টামি করি যে, খালা তোমরা কিছু দেখো না? কয় তুমি কি বলতে চাও? আচ্ছা। আমি বললাম না, আমরা যতটুকু ছোটকাল থেকে তো তোমরাই বলছো যে অতৃপ্ত আত্মা যেগুলো, এগুলো তো সৃষ্টিকর্তা কখনো ফেরত নেন না, এগুলো তো ইহজগতে এদিক সেদিক ঘোরাঘুরি করে, অতৃপ্ত হয়ে হন্যে হয়ে এই চতুর্দিকে একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যেই থাকে। জি। দেখতে চাও? আমি বললাম না, দেখার মতো হয়তো শক্তি বা সাহস কোনোটাই আমার নাই। জি। পরে আমাকে বললো যে তুমি যদি দেখতে চাও, তুমি আজকে রাতে তাহলে আমাদের বাড়িতে থেকে আজকেও দেখতে পারবা। আমি বললাম কেন, এটা কি তোমরা এরকম জিনিস কি ডেইলি দেখো? কয় হ্যাঁ, আমরা তো ডেইলি দেখি। যে কিরকম? মানে একটা আব্বু যেটাকে দেখেছিলেন ওই আমার নানির প্রতিমূর্তি রূপে, আসলে এই মহিলাটা এখনো প্রতি রাতেই ওই ভিটায় দেখা যায়, মানে এই বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় জি। ওনাকে প্রতিদিনই দেখা যায়। আমার যে খালু আছেন ওখানে, উনিও আমাকে বললেন যে হ্যাঁ, এটা তো আমি প্রতিদিনই দেখি। আমি বললাম খালু যান, আপনি ভয় পান না? বলে যে না, আমি তো কোন তরিকার লোক তুমি জানোই, আমি তো এগুলো ভয় পাই না। জি। তো খালা বলো যে গত রাতেও তো ওখানে বদনা নিয়ে বসেছিল, গত রাতেও ওই বুড়ি তো বদনা নিয়ে এখানে বসেছিল, অথচ এই বাড়িতে তো বৃদ্ধা মহিলা নেই, অনেক দিন হয়ে গেছে, সেটা আমি নিজেই জানি। বলে তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের এখানে থাকো, তুমি রাতে জানলা খুলে দেখতে পারবা, ওই যে ওই জায়গায় বসে থাকে। খালা বললো যে টর্চ ধরো, আমি টর্চ ধরলাম একটা নির্দিষ্ট দিকে, বললো যে ওই জায়গায়তে বসে থাকে। আমি বললাম তোমাদের কোনো ভয় ভীতি বা ক্ষতি? কয় না, এটা তো আসলে বহুদিন ধরেই আছে। জি।
তো এটা এই বুড়ি মহিলা কে বা কি, সেই অতৃপ্ত আত্মা কিনা, বা কিসের মানুষে, কিসের আশায় বা কি জন্য ঘুরে বেড়ায়, সেটা রাসেল ভাই অজ্ঞাত এবং ব্যাখ্যাতীত। আচ্ছা, ওকে, যেটার ব্যাখ্যা কেউ পায়নি, ওই বাড়িরও কেউ পায়নি। জি আমার আব্বা তো বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, জি উনি এগুলো ইনফ্যাক্ট বিশ্বাসও করতেন না। জি বাট এই দুইটা ঘটনার পর থেকে বলেছিলেন যে হ্যাঁ, যে কোরআন শরীফের জিন যেটা আছে এটা দুষ্টগুলোও হতে পারে, বাট কিছু আছে আমাদের সেন্সের বাইরে, আমাদের বোঝার বাইরে, দেখার বাইরে, জি হয়তো অনেক কিছু আছে। ওকে, তো এই আর কি। রাসেল ভাই সময় পেলে আরো গল্প আছে, শেয়ার করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। প্লিজ কাইন্ডলি আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। You're most welcome. আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল। আমি ধানমন্ডি থেকে এসেছি। আমি পেশায় একজন আইনজীবী এবং একটা বেসরকারি ব্যাংকে আইন বিভাগে কর্মরত আছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনার জি, welcome. এসেছেন এবং কষ্ট করে এসেছেন। আশা করছি যে আপনার ঘটনাগুলো যারা শুনছেন তাদের ভালো লাগবে। চল আমরা একটা বড় ঘটনা দিয়ে শুরু করি। তো জি, যে দুটো ঘটনা আমি বলতে চাচ্ছি, সে দুটো আসলে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। জি, সো আমি প্রথমটা দিয়ে শুরু করছি। জি তো আমার প্রয়াত আব্বু জনাব মতিউর রহমান এলাকার একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা জি এবং এলাকার একজন সাহসী লোক হিসেবে পরিচিত ছিলেন, যার সম্পর্কে এলাকায় অনেকেই জানেন। জি তো ঘটনাটা আব্বুর সাথে ঘটে যাওয়া 82 কি 83 সালের দিকের ঘটনাটা। তো ঘটনাটা ঘটে এইভাবে, বাজারে আমাদের ওষুধের দোকান ছিল। জি আমাদের জেলাটা টাঙ্গাইলে, ঘাটাইল থানার কোন একটা গ্রাম। তো দোকানপত্র শেষ করে আব্বা বাড়ির দিকে যাচ্ছেন, পথিমধ্যে একটা স্কুল পড়বে, প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলটা যখনই আব্বা অতিক্রম করতে যাবেন, এই সময় ওনার সামনে হঠাৎ করে একজন লোক উনি দেখতে পান এবং লোকটা আব্বার সামনে সামনে হাঁটা শুরু করেন। তো আব্বু বলেন যে কে ভাই, আপনি কে? কিন্তু ওই ভদ্রলোক কোনো কথা বলেন না, কোনো উত্তর দেন না। জি তো ভদ্রলোক হাঁটছেন আব্বার সামনে সামনে, আব্বাও হাঁটছেন, হাঁটা চলছে। তো আবারও জিজ্ঞেস করেন যে ভাই কে আপনি, বাড়ি কোথায়? তো এলাকার লোক হলে তো আব্বু সেটাকে চিনবেন, সেই ভদ্রলোককে। কিন্তু সেই ভদ্রলোকের ড্রেস আপ, গেট আপ বা চলন ভঙ্গিতে মনে হচ্ছে না যে ওই ভদ্রলোকটি আমাদের গ্রামের বা এলাকার কেউ। জি। তো এইভাবে বারবার প্রশ্ন করার পরেও উত্তর দেন না এবং ভদ্রলোক কোনো কথা বলেন না। জি তখন আব্বুর মধ্যে এক ধরনের একটা জিদ চাপে যে ঠিক আছে, দেখি আমি তাহলে একটু জোরে বা দ্রুত হেঁটে গিয়ে আমি ভদ্রলোককে একটু ধরার চেষ্টা করি, সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি যে আসলে উনি কে, আচ্ছা পরিচয়টা বা চাক্ষুষভাবে দেখি যে এত কথা বলছি, সে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, আব্বা ওনার হাঁটার গতি বাড়ান, কিন্তু কোইন্সিডেন্টালি ওই ভদ্রলোকও ওই হাঁটার গতিটা, ভদ্রলোক আগের যিনি উনি বাড়াচ্ছেন কিনা বোঝা যায় না, কিন্তু আব্বু দূরত্বটা কোনোভাবেই, ব্যবধানটা কমাতে পারেন না। একটা নির্দিষ্ট দূরত্বেই ওই ভদ্রলোক হাঁটতে থাকেন। আচ্ছা। তো কিছু দূর গিয়েই আমাদের গ্রামের বলা ঠিক না, আসলে ওটা আমার নানার বাবার ওয়াকফ করে দেওয়া একটা বিশাল গোরস্থান আমাদের, ওটা আমাদের পারিবারিক গোরস্থান হিসেবে ব্যবহার করা হয়। তো ওটা হাতের ডান পাশে পড়বে, আর হাতের বাম পাশে আমাদের বংশের দুই দাদা আছেন, আমাদের বংশেরই, ওনারা বাড়ি করেছেন, নতুন বাড়ি করেছেন। আগে যে পুরাতন ভিটে যেটা ছিল সেখান থেকে ওনারা ওইখানে গিয়ে নতুন বাড়ি করেছেন। তো যিনি হাঁটছিলেন উনি হাঁটতে হাঁটতে আব্বা ওনাকে আর ধরতে পারলেন না। তো ওই যিনি হাঁটছেন আগন্তুক, উনি হাঁটতে হাঁটতে ওই নতুন যে বাড়ি করেছে আমার দুই দাদা, ওখানে ঢুকে গেলেন। তো ঢুকে যাওয়ার পর আব্বা যথারীতি নর্মালি বাড়ি ফেরার পথে ওই দাদিদের সাথে দেখা করে কথা বলেই বাড়িতে যান। আর যেহেতু ওই লোকটা ওই বাড়িতে ঢুকে গেলেন, তো আব্বা যথারীতি ঢুকলেন,
ঢুকে খোঁজাখুঁজি করলেন যে আশেপাশে কোথাও আছে কিনা দেখি, কারণ এত দ্রুত সময়ে কোনো ঘরে ঢুকে যাওয়া তার সম্ভব না। তো যাই হোক, আব্বা দুই দাদিকেই এই ঘটনা বললেন যে কোনো গেস্ট এসেছে নাকি কাকি, বা কোনো অতিথি এসেছে কিনা বাড়িতে এরকম দেখতে বা এরকম পোশাক পরা। তো দুই দাদি বললেন যে আসলেই না, এরকম কেউ আসেনি। তো বললো যে ঠিক আছে, তাহলে তুমি রাত হয়ে গেছে, খেয়ে যাও। তারপর বললো যে না কাকি, আমি চলে যাই, বাড়িতে গিয়ে খাবো। আমাদের বাড়ি রাফলি ওখান থেকে 300 মিটার হবে, 300 মিটার। তো আব্বা ওই দাদিদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হবেন, ওই বাড়ি থেকে। তো বের হওয়ার সময় ওই লোক আবার স্কুল ঘরের সামন থেকে মানে যেভাবে হাঁটা শুরু করেছিলেন, তো জাস্ট ওই বাড়ি থেকে আব্বাও বের হয়েছেন, ওই ভদ্রলোক আবার আব্বার সামনে সামনে হাঁটা শুরু করলেন। তখন আব্বা আবার বললো যে কে? উনি কোনো কথা বললেন না। তো এইবার উনি একটু রেগেই গেছেন বা একটু ইগোতে লেগেছে হয়তো, জি, যে আমি এত সাহসী এলাকায়, আমার এত সাহসের সুনাম, যখন এই এলাকায় বাঘ থাকতো তখন চ্যালেঞ্জ করে আব্বা ওই জঙ্গলের ভিতর দিয়ে রাতে টর্চ লাইট ছাড়া পার হওয়ার রেকর্ড একমাত্র আব্বারই আছে। যখন বাঘে গ্রামের অনেকের গরু শিকার করে নিয়েছে গোয়ালঘর থেকে, আমাদের নিজেদের গরু নিয়েছে, আমার নানুদের গরু নিয়েছে, সেটা নিয়ে ওই তখন এতই জঙ্গল ছিল, আমরাও ছোটবেলায় দেখেছি, ওখানে গিয়ে আমরা ওই রাস্তা দিয়ে যেতাম না। কিন্তু আব্বা সেটা চ্যালেঞ্জ করে রাতে গভীর রাতে টর্চ লাইট ছাড়া ওই জঙ্গলের রাস্তা পার হয়েছিলেন ওনার যখন এটা মুক্তিযুদ্ধের 1 বছর আগে 70-তে। এটা এলাকার মানুষই বলেছে, আমি শুনেছি। আচ্ছা। তো আর ওয়েল বিল্ড মানুষ আব্বা, যথেষ্ট সুগঠিত মানুষ, দৈহিক শক্তিও যথেষ্ট। তো কিন্তু ওই ভদ্রলোক কোনো পাত্তা দিচ্ছে না আব্বাকে এবং প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। তো আব্বা বলে ঠিক আছে, তুমি যেই হও তোমাকে আমি ধরবই। তো আব্বা ওনার হাঁটার যে গতি, পেস বাড়ানোর চেষ্টা করেন এবং বলতে গেলে এক ধরনের জগিং এর মতো করে দৌড়ি দেন ওনার পিছিয়ে পিছিয়ে। জি, বাট ওই ভদ্রলোকের যে গতি বা ব্যবধান, যেটা আপনি যতই দৌড়াচ্ছেন উনি ওই নির্দিষ্ট দূরত্বেই উনি পথ চলছেন, হেঁটে যাচ্ছেন। এবং উনি যে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন বা এরিয়াল কোনো কিছু ফ্লোটিং ওইরকমও না, উনি নর্মালি মাটি দিয়েই হেঁটে যাচ্ছেন। হালকা শব্দও হচ্ছে। জি, কাঁচা রাস্তা, তখনও পাকা হয়নি, এখন পাকা হয়ে গেছে। ওটা কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না, কোনো কথার জবাব দিচ্ছেন না। তো আব্বা ভাবলেন যে ঠিক আছে, আমি তোমার পিছে পিছে একটা নির্দিষ্ট জায়গা আছে, উনি মনে মনে ভাবছেন যে এরপরে তুমি সেই জায়গাটা আর পার হতে পারবে না। সেটা হচ্ছে আমাদের গ্রামেরই পূর্ব দিকে একটা, তখন ওখানে একটা তেঁতুল গাছ ছিল এবং ওখানে একটা নালার মতো ছিল, যেখানে আসলে অলমোস্ট তীব্র শীতের সময়টা ছাড়া নর্মালি ওখান দিয়ে হেঁটে পার হওয়া যেত না। সেটা আমরাও দেখেছি, অনেক গরু পড়েছে সেখানে। সারফেসটা হয়তো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে ড্রাই, শুকনা, কিন্তু আসলে রাসেল ভাই বিষয়টা হচ্ছে যে নিচে থকথকে কাদা, লাল মাটি, সেখানে অনেক গরু পড়েছে। দেখেছি গরুগুলো কিভাবে তুলতে হয়, সেটা আমরা দেখতেও গিয়েছি যে গরু আটকা পড়েছে ওখানে, গরু আর উঠতে পারছে না। তো আব্বার ধারণা হচ্ছে যে ওখান থেকে এই রাস্তাটুকু পার হওয়ার ক্ষমতা কোনো অন্তত হিউম্যান বিং এর নেই, সম্ভব না, তার সম্ভব না। রাইট। হয়তো তাকে ওই ডান পাশে যে বাড়ি আছে, জি, ওই বাইপাস দিয়ে ওনাকে পার হতে হবে। আচ্ছা। কিন্তু ওই আগন্তুক বা অশরীরী, উনি অশরীরী না, শরীরী, যেভাবে হাঁটছেন উনি ওই ডান দিকে যে বাইপাসটা, যেটা অন্য মানুষদের বাড়ির উপর দিয়ে, সেটা দিয়ে না গিয়ে উনি সরাসরি ওই যে রাস্তাটা নালা ছিল, ভয়াবহ নালা, যেখানে মানুষও পার হতে পারতেন না, সেই দিকেই গেলেন। তো আব্বা মনে মনে খুশি হলেন যে ঠিক আছে, এখন তো তুমি ওই জায়গাটা পার হতে পারবা না। রাইট। হ্যাঁ জি, এখন তোমাকে ঘুরতে হবে, ঘুরলে তোমার সাথে আমার ফাইট হবে বা যাই হোক, আমি দেখবো সেটা। কিন্তু আব্বাকে অবাক করে দিয়ে ওই যে লোক, ওই যে অংশটা যে বিভৎস কাদাময় এবং যেটা আসলে নর্মালি পাসেবল না, পার হওয়া যায় না, সেটা উনি অবলীলায় পার হয়ে চলে গেলেন। তখন আব্বা একটু ঘাবড়ে গিয়েছেন, বলল যে আমার একটু সিক্স সেন্স বলল যে না, তুমি আর আগাও না,
এবং আমার শরীরটা একটু কাটা দিয়ে উঠলো, একটু গুজবাম দেখা দিল। আচ্ছা। না, আমি বোধহয় আর আগানো ঠিক না। হুম। তখন ওপারে গিয়ে ওই লোকটা আবার যেভাবে বলেছেন আমার স্পষ্ট মনে আছে, হুম। ওপারে গিয়ে জাস্ট 3টা হাতের তালি দিয়েছে, বেশ জোরে 3টা হাতের তালি, 3টা ক্ল্যাপিং করেছেন। হুম। এবং সুস্পষ্ট ভাবেই আব্বা বলেছেন যে আমি শুনতে পেয়েছি সে নাকি স্বরে বলেছে, মানে একটা নাকি স্বরে হুম। যে এইবার তুই বেঁচে গেলি, আচ্ছা। এইবার তুই বেঁচে গেলি। তখন আব্বা ওখান থেকে আসলে আর সাহস দেখাতে পারেননি, বাড়িতে চলে এসেছেন এবং অনেকের সাথে ঘটনা শেয়ার করেছেন এটা। জি। আর আমি আব্বার কাছে একাধিকবারই এগুলো শুনেছি, পারিবারিক বিভিন্ন আড্ডায়, মুক্তিযুদ্ধের গল্প প্লাস অনেক প্যারানরমাল গল্প। ওকে, আচ্ছা। আসলে ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা তো ঘটনাটি রাসেল ভাই, মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ীর উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ীর মানে হওয়ার সর্বশেষ উপজেলা কালুখালী এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই, কালুখালীর ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান, কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা, বা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। এটা তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর সবাই হয়েই মোটামুটি থাকে। দেখেই থাকে। এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো তাহলে আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবই যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রো বাস বা যেটাই হোক না কেন, বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো, বা আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে। আসলে ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। আচ্ছা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন, রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষা আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা এটি, অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছে ছিলেন, যে কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়তো এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। আচ্ছা। এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। আচ্ছা, এইভাবেই তিনি তার জীবন, এইভাবে উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার আর কি, ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষি কাজ করতেন। এইটাই ছিল তার মানে পেশা। এখন আসলে ভাই, উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে, মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, তো প্রায় 15-20টা খেজুর গাছ। আচ্ছা। তো উনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব অনেক বিষয়, তার জন্য অনেক বড়, অনেক বড় কিছু।
তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেওয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাড়িতেও রস নাই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলে পেলে থাকে যারা এরকম রাতের বেলা হাড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছে রস নাই। আচ্ছা, তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। দেখুন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নাই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি চিন্তা, এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, উনি কিন্তু প্রতিদিন ওই হিসাব অর্ধেক চাইবেন। রস বুঝে নেবেন তার কাছ থেকে। স্বাভাবিক। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বললো যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা আর কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দেব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে, উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা রাসেল ভাই, আচ্ছা, হাড়িতে রস নেই। কারণ উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না আরো ভালো করে পাহারা দিতে হবে। আচ্ছা, পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাড়িতে। আচ্ছা, তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন, তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। আচ্ছা, তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে চলে দেখেন যে ঠিক উনি যেটা আবসা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে, আচ্ছা, এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি তখন উনি তাকে বলছিলেন। কিন্তু উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আবসা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আরেকটা গাছের মাথায় চলে গেল। আচ্ছা, তখন উনি আবার কিন্তু এটা থেকে ভয় পান নাই, কি এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রামাঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোন দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ। উনি কোনো মানুষই মনে করেছেন। তো উনি যখনই যাই গাছের কাছে যান, দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আরেকটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়, উনি কোন ধরনের কোন মানে চিন্তা ভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন। আচ্ছা, ওই জিনিসটাকে বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসের চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো, এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা। আচ্ছা, মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আরেকটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো, ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে, মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এইটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো তাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে। তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বলেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার
মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা, ওনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে এসো, তখন যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা হয়েছে রাসেল ভাই, তখন ওনার নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে, আচ্ছা এবং মাটিতে ছটফট শুরু করে দিয়েছে, কোনো কথা না বলে ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে, এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এটা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোড়াছুড়ি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্ন ভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখতো উনি। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই সাপ তুই আমার সামনে থেকে সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা পাগল, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সায়েন্টিফিক ব্যাখ্যায়, যে অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানরমাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের, ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের যে ঘরে ঘুমায় থাকতো আর কি, ছেলে মেয়েরা, সেই ঘরে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল, দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, একা তো যাওয়ার সাহসই নেই, তবে দরজা বন্ধুর সাথে সে কোথায় গেল। তখন রাসেল ভাই, এখন সবুর মিয়া তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা, বলে যে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে। রাসেল ভাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, মানে ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। তো রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোন জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। এবং আসলে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম 3 বার বলার পরে যদি সেটা না যায়, বুঝতে হবে যে সেটা প্রাণী, সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে। এবং সে যদি 3 বার বলার পর যদি সে চলে যায়, তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আসলে সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে, এবং একটা সময় তাকে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পর সে কিন্তু আঘাত করেছিল, এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তো এই জন্য রাসেল ভাই, রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। রাসেল ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেক দিন বেঁচে ছিলেন।
ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। চলুন শুনে আসি আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই কি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনাটা আমি শেয়ার করতেছি ঢাকা এবং একটি গ্রামেরই। জি, সেটা আমাদের ঢাকা থেকে লালবাগেরই, এখান থেকে বিক্রমপুর 16 একটি বিয়ে বাড়িতে যাওয়া হয় অনুষ্ঠানে। হুম, তো সেখানে ঢাকার মানুষ গিয়েছে, তো সেখানে বিয়ের অনুষ্ঠানটাতে রাত থাকা হলো। হুম, তো সেই রাত্রিবেলাতে যখন বিয়ে বাড়ির মানুষগুলো খাওয়া দাওয়া করতেছিল, তো সেখানে শান্তা নামক একটি মহিলা, তো উনি যখন খাওয়া দাওয়া করতেছে, ওনার পায়ের কাছে নিচে একটি সাপ দেখতে পায় জি, এবং সাপটা এমন ভাবে ফোনা তুলে তার দিকে তাকিয়েছিল, সে দেখা মাত্র সে যে একটা চিৎকার করবে, সে চিৎকারটা করতে পারেনি। কেননা দেখার সাথে সাথে সে এরকম বলল যে চোখ থেকে তার একটি আলোক ঝলক মারিয়ে দিল। জি, সে এরকম আলোক রশ্মি দেখার পরেই সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সেই মানুষগুলো বিয়ে বাড়ির তাকে ধরে নিয়ে বিছানায় নিয়ে গেল। সেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল, বয়স্ক, উনি একটু ঝাড়ফুঁক করে দিল। সেই ঝাড়ফুঁক করাতে সে আরো বিগড়ে গেল, খুব রাগান্বিত করে দিল, খুব রাগারাগি করতে লাগলো যে সব ঘর থেকে বের হয়ে যায়, আমাকে একা থাকতে দিই। সে এমন আচরণ দেখে তখন সবাই বলল ঠিক আছে, ও বিশ্রাম করুক, আমরা বাইরে চলে যাই। ওনাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিল এবং সবাই চলে গেল অনুষ্ঠানে। তো কিছুক্ষণ পর সেই শান্তা মেয়েটার ছোট বোন ঘরে যখন প্রবেশ করে, তখন সেই ছোট্ট মেয়েটা দেখে যে তার বোনের মাথার কাছের সামনে সেই সাপ বসে আছে এবং তার সাপের মাথাটা ওই মহিলার কপালের মধ্যে ঘষাঘষি চলতেছিল, ঘষাঘষি করতেছে। এটা দেখে ছোট মেয়েটা চিৎকার দিল সাপ বলে। জি, তখন সবাই চলে আসলো, এসে দেখে যে সাপটা নেই। জি, সবাই খুঁজতে লাগলো, কিন্তু যে নাকি ঘুমিয়ে আছে শান্তা, চোখ বন্ধ করে ঘুমিয়েছে, কিন্তু ঘুম চোখে বলতেছে, এই তোরা সব ঘর থেকে বের হ, আমাকে একা থাকতে দে, আমি একা থাকবো, আমাকে বিরক্ত করবি না, ওর কথায় তোরা কান দিবি না, তোরা সব বের হয়ে যা, আমি একাই থাকবো। এমন আচরণ দেখে সেই গ্রামের মানুষগুলো বলতেছে যে আচরণ তো ভালো দেখা যাচ্ছে না, অবশ্যই তাকে কোনো কিছু ধরেছে। জি, তখন বলছে তোমরা কালকে ঢাকায় যেও, ঢাকায় গিয়ে একটা চিকিৎসা নিয়ে নাও। পরবর্তীতে তারা আসে ঢাকায় এবং সন্ধ্যাকালীন সেখানে আমি উপস্থিত থাকি, সেখানে আমি যাই। যখন আমাকে নিয়ে যাওয়া হয়, সেখানে অদ্ভুত একটা বিষয় হইতেছে, আমি যাই দেখি যে উনি ঘুমিয়ে আছে, শুয়ে আছে। জি, উনি আমাকে দেখার সাথে সাথে সবাইকে বলতেছে যে সব পথ থেকে সরে যা, একটা কেউ কাছে থাকবি না পথের কাছে, সবাই সরে যা, রাস্তা ক্লিয়ার করে দে, রাস্তা পুরো পরিষ্কার করে দে। তখন লোক তো ভরা ছিল যে কি হালত, কি অবস্থা, কি হয় দেখার জন্য। তো কিছু কিছু লোক আবার দাঁড়িয়েছিল এটা দেখার জন্য যে আমরা দেখবো এটা কি। আচ্ছা, তখন তারপর সে ওই রাগান্বিত বলতেছে সরে যেতে বলছি, তোরা সরিস না কেন, রাস্তা আমাকে পরিষ্কার করে দে, রাস্তা আমাদের কেউ দাঁড়াতে পারবি না, রাস্তা পুরো পরিষ্কার কর, রাস্তা ক্লিয়ার করে দে। তারপর সবাই চলে গেল, আমি বসলাম, বসার সাথে সাথে আমাকে বলতেছে আপনি কেন আসছেন, আপনি কেন আসছেন, আপনি জেনেই তো আসছেন, জানার পরও আপনি কেন আসলেন? তখন বললাম আসছে আমি আপনাকেই দেখতে। বলুন না আপনি চলে যান, আপনি কিছু করতে হবে না, আপনি চলে যান আপনার স্থানে। তখন ঠিক আছে আমি চলে যাব। ওই মুহূর্তে কথা যখন বলতেছিলাম, ঠিক ওই সময় তো কারেন্টটা চলে গেছে। যখন অন্ধকার হয়ে গেল, তখন আমি তার মুখ যেটা অবয়বের মধ্যে দেখতে পেলাম, একেবারে পুরো সাপ, এবং তার সাপের যে ছাপগুলো থাকে সেই রকম পুরোপুরি একটা সাপের মুখোশের মতো, পুরো সাপের মতো দেখে আমি তো অদ্ভুত হলাম, যেটা তো সাপ জিন। এবং কি এই জিনিসটাকে, এই বিষয়টা দেখার পরেই আবার কারেন্ট চলে আসলো। তো সেটা আমরা খেয়াল করি না বা ইয়া করিনি, যেটা কি কারেন্টকে জিনই বন্ধ করেছে না বিদ্যুৎ চলে গেছে, সেটা আমরা কিছু বলিনি। কিন্তু আমি এইটুকু দেখার পরে তাদেরকে বললাম যে একটা জিন তাকে ধরেছে, সেটা হইতেছে সাপ জিন। এই জিনটা সাপ ধারণ করতে পারে এবং সেটা অবশ্যই শক্তিশালী, ভয়ঙ্কর। তো উনি এই মুহূর্তে হাসতেছিল, খুব হাসে, আবার মাঝে সাঝে কাঁদে। এবং তাকে আমি বললাম আপনি একটু উঠে বসেন, কথা বলবো। বলছে না, আমার তো ওঠার হুকুম নেই, আমি শুয়েই থাকবো, আর আপনি চলে যান। আপনি কেন থাকতেছেন, আপনি থাকবেন না, আপনি চলে যান। পরেরদেরকে বললাম এটা সাপ জিন ধরেছে, এটাকে আপনার খুব শক্তিশালী। তখন ওরা আবার একটা নাম বলেছিল যে এটাকে মনাসা বলে,
বললে যে ও তাহলে ওর কে মনাসা ধরেছে। তো বললাম দেখেন এটা আমি মনাসা বুঝি না, তবে এটা সাবজিন। এরপর আমি সেখানে একটু কোরআন তেলাওয়াত করি যখন, তখন সে খুব আরো রাগান্বিত হয়ে যায় এবং সে বলে দেখেন একটু পরে কোনো লাভ নেই, আপনি চলে যান, আমি থাকবো। তখন বলছি ঠিক আছে আমি চলে যাচ্ছি, আজকে রাত্রে আপনি আমার সাথে দেখা করবেন। তো আমি ওনাকে এই চুকি বলে আসছি যে আজকে কিছু করব না, আমি আগামীকাল মানে শনিবার দিন আমি বলে আসছি শনিবার দিন আমি ঠিক করব। কিন্তু সেটা যখন আমি বলে আসছি যে আপনি আমার সাথে দেখা করবেন, মানে কালকে ঠিক করবেন, হ্যাঁ, তাই তো? আগামীকাল করব, কিন্তু যখন বলে আসছি ওদেরকে যে আমি চলে যাচ্ছি আপনি আমার সাথে রাতে দেখা করবেন, এখনো পর্যন্ত সে আমার সাথে, এখন মনে হয় যখন আমি এখানে আসলাম বা আমার এলাকাতেও যখন ছিলাম, মনে হচ্ছে আমার পেছনেই সে আছে। আপনি বলছিলেন যে আপনি যখন এখানে আসেন হ্যাঁ। তখন আপনার মনে হচ্ছিল যে আপনাকে কেউ পিছন থেকে ফলো জি। করছে, আমি এরকম যখন কিছু সিঁড়ি একটা। করতেছি জি, তখন আমার ওই জিনিসটাই যে আমি যে বলে আসছি যে আপনি আমার সাথে রাতে দেখা করবেন, তো এখনো যখন উঠে আসতেছিলাম এই ইয়াতে অফিসে, জি, তখনও দেখতেছি যে আমার পেছনে 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 কেউ আসতেছে। আচ্ছা। তো এখনো পর্যন্ত আমার কাছে এই অনুভূতিটা লাগতেছে যে আমার সাথী আছে, আগামীকাল বোঝা যাবে এটা আমি কতটুকু কি করতে পারবো ইনশাল্লাহ। ওকে, এটাই তাহলে কি আমার আমরা ভাবনা নেক্সট ছিল। উইকে শুনতে পারবো? আমরা নেক্সট ইনশাআল্লাহ। শুক্রবার নিশ্চয়ই আমরা জানতে পারবো যে আপনি কিভাবে কি করলেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসেছেন আরো একবার প্লিজ কাইন্ডলি সবাইকে বলবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতা বাজার থেকে। চলে যাই ঘটনায়। তো এই ঘটনাটাও একটা বাড়ি কেন্দ্রিক পুরান ঢাকার। তো শুরু করছে একটা বিয়ের অনুষ্ঠান থেকে। একটা ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আমাদের। তো আমাদের হলুদ গুলো না আমরা প্রায় ম্যাক্সিমাম বাসার ছাদে করে থাকি। তো বাসার ছাদের 5 তলা 6 তলা ছিল আন্ডার কনস্ট্রাকশন। তো 6 তলার মধ্যেই আপনার প্যান্ডেল করে অনুষ্ঠান আয়োজন করা হয়। তো অনুষ্ঠানে বাইরে থেকে আমাদের কিছু গেস্ট এসেছিল। আপুরা 3-4টা আপু ছিল, আপুরা শাড়ি টাড়ি পরা। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই সবার মতো নিচে নেমে যাচ্ছে। কিছু ছোট ভাইরা 5 তলাতে বসে আড্ডা দিচ্ছিল 4টার দিয়ে। হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে 5 তলা সিঁড়ি কোঠা ক্রস করে 6 তলায় একজন দুজন উঠে যাচ্ছে। পুরা চেহারা দেখেনি, জাস্ট শাড়ির পিছনের সাইডে যে পাড়টা থাকে বাতাসে উড়লে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছে। তো ছোট ভাইদের মধ্যে একজন বললো দাঁড়া আমি একটু কথা বলে আসি উনাদের সাথে। তো যেই বলা ওই যাওয়া, তো দৌড়ে গেছে। যাওয়ার পরে আর বাকি যে 3-4 জন ছিল চেয়ারে বসা, ওরা খালি একটা সাউন্ড পেলো চিৎকারের সাউন্ড। একজন চিৎকার করে পড়ে গেছে। সবাই মিলে ওর কাছে গেল, ধরাধরি করে পানি টানি ছিটায়। যখন ওর জ্ঞান ফিরলো তখন বলে কি হয়েছে তুমি এরকম যে চিৎকার দিলে কেন? বাকি 3-4 জন দেখেছে যে শাড়ির পাটটা যে উপরে উঠছে কেউ। তো ছাদে তো ওরা দৌড়া যায়, কারোর পায়ে নেই। আর যখন দেখে যে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনও বুঝছে ওটা প্যারানর্মাল। জিজ্ঞেস করার পরে ওই লোক বলতেছে যে আমি গেছি, যা বলতেছি আপনারা কে কে ছাদে উঠেছেন কজন? তো যখনই এতটুকু বলছে, যিনি ছিল উনি ওইভাবে ঘুরেছিল, কিন্তু পুরা মাথাটা একটা মানুষের ঘাড় যদি পুরাটা ঘুরে যায় রোটেট করা যেরকম লাগে, হঠাৎ করে খালি রোটেট করে ওনার দিকে তাকাইছে। এতটুকু দেখার পর লোকটা সহ্য করতে পারেনি, ওইখানেই উনি ফেন্ট হয়ে যায়। তো এই বাসায় এরকম আরো অনেক কাহিনী আছে। ওই বাসায় অনেকে বলে পুড়ি আছে। তো ওই বাসারই আরেকটা ফ্লোরের আমাদের আরেকটা ভাই থাকতো, ভাইটার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। ও ঘুমায় আছে। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড স্বপ্নে দেখলো যে কে জানি ওর বয়ফ্রেন্ডকে জবাই দিতেছে, এন্ড ইট ওয়াজ সো রিয়েল। মানে এমন মনে হচ্ছিল না যে স্বপ্ন দেখছে। তো মেয়েটা হুড়মুড় করে কান্না করে বাসায় গেল। বাসায় যে ছেলের গেট নক করতেছে, অনেকক্ষণ ধরে নক করছে, গেট খুলে না। মেয়ে আরো ভয় পেয়ে গেল। যার পর ফ্রেন্ডসদের কল করলো যে দেখো তোমাদের ফ্রেন্ড তো এরকম দেখছি আমি স্বপ্নে, গেট খুলতেছে না। তোর ফ্রেন্ডরা সামহাও আসার পরে কোনো মতো দরজা খোলার পরে ওই ছেলে যখন ঘুম থেকে উঠে যাই নিয়ে স্বপ্ন দেখছে, ওই ছেলে ঘুম থেকে উঠে কারো কিছু না বলে হুড়মুড়ে কান্না শুরু। তো অনেকক্ষণ কান্না করার পর কি হয়েছে জিজ্ঞেস করার পর বলে আমি স্বপ্ন দেখলাম যে আমারে একটা হুজুরের মতো লোক চাপ দাঁড়িয়ালা মাথা টুপি পরে আমারে জবাই দিতেছে।
তো এটা কিভাবে কোইন্সিডেন্টে কিভাবে মিললো, গার্লফ্রেন্ড যে স্বপ্ন দেখে বাসায় আসলো, ওই ছেলে ওই স্বপ্ন দেখে উঠে কান্না করতেছে। তো সবাই নোটিস করলো ওই ছেলেটার গলায় পাতলা একটা দাগ, মানে কেউ যদি ধারালো কোনো কিছু আমাদের গলায় রেখে চাপায় দেয়, যতটুকু কাটবে ততটুকুই। তো ওই বাসার আরেকটা ঘটনা আছে ওই ছেলেরই। তো ওই ছেলে গার্লফ্রেন্ডের সাথে কি প্রবলেম নাকি ছাদে উঠেছে, সুইসাইড করবে, মারাই যাবে, এই করবে না। তার ফ্রেন্ডের ফোন দিয়ে বলতেছে এরকম এরকম আমি থাকবো না, সুইসাইড করবো। তো ওই ফ্রেন্ডটা দৌড়ায় গেছে, আসার পরে ওই ফ্রেন্ডটা দেখে বলে কি রে তুই না, মানে খুবই নর্মাল ছিল, ফোনে যেরকম ছিল সামনে সামনে এরকম ছিলই না। তো বলে কি হয়েছে, তখন বলতেছে যে একটা আপু আমার হাত ধরে আমারে নিয়ে ছাদে টাঙ্কির সামনে চলে গেছে, তারপর আমার কিছু মনে নাই, আপুর আমি এখনো খুঁজতেছি আপু কই গেল, ওই ঠিক রেড শাড়ি পরা আপুটা। তো ওই বাসা অনেকেই দেখেছে, ওই বাসার টাঙ্কির উপরে একজন বসে থাকে, পা ঝুলায় মাঝে মাঝে উকি দেয়। তো মুরব্বীরা বলে ওই বাসার ছাদে পড়ে আছে। এখন উনি কারো ক্ষতি করার জন্য ওই বাসায় আছে না আমার ওদের বাসার মানুষের উপকার করার জন্য, এটা এখনো মিস্ট্রি। এই ছিল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং কষ্ট করে আসার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আলী হাসান রুবেল, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার গতিহাটা গ্রামে, আর বর্তমানে আমি ইরাকের কুর্দিস্তানে থাকি। যাই হোক, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, জানি না এটা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। যাই হোক, আমি আমার ঘটনায় যাই। ঘটনাটা ছিল আপনার 2004 সালের বন্যা চলাকালীন সময়, আর ঘটনাটা ঘটে আপনার কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায়। তো নিকলি উপজেলায় এমন কিছু গ্রাম ছিল যে গ্রামগুলোতে আপনার বন্যা চলাকালীন সময়ে কেউ যদি মারা যেত তো লাশগুলা দাফন করার মতো ব্যবস্থা ছিল না। তো এই সময় কেউ যদি মারা যেত তাহলে নৌকায় ভাসিয়ে দেওয়া হতো, আর পাশের এই লাশের পাশে একটা কাগজে লিখে দেওয়া হতো যাতে লাশটাকে দাফনের ব্যবস্থা করা হয়। তো একদিন এমনই একটা লাশ আসে আপনার মোহরকোনা নামের একটা গ্রামে। তো ওই গ্রামের সবাই লাশটাকে নৌকা থেকে তুলে এনে দেখে যে কাগজ এরকম লেখা যাতে লাশটাকে জানাজা পরে দাফন করানো হয়। সবাই লাশটাকে জানাজা পরে গোসল টোসল করে জানাজা পরে তারপর লাশটাকে দাফন করে। দাফন করানোর পর যে কবরে দাফন করা হয় ওই কবরে আপনার একজন লোক পাহারার দায়িত্বে থাকতো, উনি লাশ গোসল করাতো আর কবরস্থান পাহারার দায়িত্বে থাকতো। আর ওনার থাকার ঘরটা ছিল আপনার কবরস্থানের পাশেই, এক সাইডে ছিল। তো উনি যেদিন লাশটাকে আপনার দাফন করে ওই দিন রাত আনুমানিক 12টা বা 1টার দিকে উনি দেখতে পায় যে নতুন যে কবরটার মধ্যে লাশটাকে দাফন করা হয়েছে ওই কবরের পাশে সাদা কাফনে মোড়ানো একটা কিছু পড়ে আছে। প্রায় তখন রাত 1টার মতো বাজে। উনি কি করে লাইট দিয়ে দেখে, দূর থেকে দেখে কবরস্থানের ভিতরে গিয়ে দেখতে যায় যে জিনিসটা কি। তো উনি কবরস্থানের পাশে গিয়ে দেখে যে আজকে যেই সন্ধ্যাবেলা যে লাশটাকে দাফন করা হয়েছে সেই লাশটা কবরস্থানের এক সাইডে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার কবরস্থানের কোনো মাটি খোঁড়া হয়নি। যদি কেউ লাশটাকে চুরি করে বা লাশটা আপনার কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তো কবরস্থানের আপনার কবরের যেই উপরের মাটিগুলা ওইগুলা সরানো থাকবে, কিন্তু এমন কিছুই ছিল না। এটা দেখে উনি অনেক আশ্চর্য হয়। হওয়ার পর আপনার পাশে যে মসজিদ ছিল এই মসজিদে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব, এলাকার মানুষ আসে, সবাই এসে দেখে এই ঘটনা দেখার পর আপনার সবাই তো অনেক আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে ঠিক আছে কবরটা খোঁড়ো। তারপর উনি কবরটা আবার খোঁড়ার পর দেখে যে কবরের ভিতরে কোনো লাশ নেই। তারপর ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে লাশটাকে আবার দাফন এই কবরের দিয়ে মাটি দাও। তো আবার কবর দেওয়া হয় লাশটাকে। দেওয়ার পর আপনার ওই দিন সবাই চলে যায়, এই দিন আর কোনো কিছু হয় না। পরের দিন রাতে এই যে লোকটা কবরস্থান পাহারা দিতে থাকতো উনি আপনার স্বপ্নে দেখতে পায় যে 2জন জুব্বা পরা লোক এসে কবরস্থান থেকে লাশটাকে উঠিয়ে মাটি এই কবরস্থানের এক সাইডে রেখে চলে যায়। তো উনি স্বপ্ন দেখে আর ওনাকে বলে যে এই লাশটাকে যেন এই কবরে দাফন না করা হয়, কারণ এখানে আগে থেকে একটা কবর ছিল। এই কবরটা ছিল আপনার একজন খুব পরহেজগার একজন মানুষের। আর যে লাশটাকে এই কবরের উপরে মাটি কবর দেওয়া হয়েছে ওই লাশটা ছিল আপনার একটা আত্মহত্যা করা লাশ, যেটা কিনা এই এলাকার কেউ জানতো না। তো এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায় সাথে সাথে। তখন প্রায় শেষ রাতের দিকে ওনার ঘুম ভাঙার পর উনি গিয়ে আবার লাইট টিপ দিয়ে দেখে যে না সেম অবস্থা, আগের মতোই অবস্থা।
এক সাইডে লাশ পড়ে আছে। তারপর উনি কি করে যে ভয়ে আর কাছে যায় না। তো ফজরের আজান পড়ে, আজান পড়ার পর আপনার উনি হুজুরের কাছে যায়, হুজুরের ডেকে আনে, এলাকার মানুষের ডেকে আনার পর সবকিছু খুলে বলে যে আমি তো রাতে এরকম স্বপ্ন দেখছি আর স্বপ্নে আমার এরকম এরকম কথা বলছে। তো সবাই তো শুনে খুব আশ্চর্য হয়ে যায়, আর সবাই বলে ঠিক আছে। হুজুরকে বলে হুজুর এটা কি করা যায়, আপনি একটা সলিউশন বের করে দেন। তারপর হুজুর বলে যে ঠিক আছে, এটা আবার নতুন কবর খুঁড়ে এটাকে দাফন করা হোক, কিন্তু এই কবর করে যেন আর দাফন না করা হয়। তারপর হুজুরের কথা মতো আবার নতুন জায়গায় কবর খোঁড়া হয়, করে ওই দিন আবার নতুন করে এটাকে কবর দেওয়া হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। তো ভাইয়া ঘটনায় চলে যাই প্লিজ। এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাচু, সেলিম চাচুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক 1 থেকে 2 মাস পরে সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি শুনলে ভয় পেও না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে। তো চাচু আর পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর যে আব্বু, মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে 3টা বাজে ওনার শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের উপর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আওয়াজটা খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠেন। তো চাচু আসার পরে চাচুকে বলা, দেখেন আপনি শুনতে পান নাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচু শুনতে পায়, হ্যাঁ, নুপুর পড়া কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করেনি। তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটার শুরু হয় কবে থেকে। ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে, চাচুর বয়স যখন 14 কি 15, তখন চাচু শুয়ে আছে তার ঘরে। তার একটা অভ্যাস, সে জানালা খুলে ঘুমায়। আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়। পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ গুলো। তো হঠাৎ করে রাতের বেলা কে যেন চাচুর মানে খোলা জানলার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চির যে ইটাগুলো আছে না বড় ভাই, রাসেল ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা 2:30 দিকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে, অনেক ধাম করে আওয়াজ হয়েছে। তখন তো চাচুর তখনও বুঝে নেই প্যারানর্মাল কিছু একটা। তো চাচু চিল্লাচিল্লি করে তো লাইট জ্বালায়, সাথে সাথে টর্চ লাইট জ্বালায় গলিতে মারে, দেখে কিছুই নেই। তখন চাচুর মনে হয় না এটা তো সাধারণ ব্যাপার না। চাচু আর সাহস না দেখে জানলাটা লাগিয়ে আবার শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজটা হবে, জানলার বাড়ি মারলো তার জানলায়। চাচু আর খুলে নাই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। তো চাচু ওয়াশরুমে যাবে। তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল মানে 2টা গেট ক্রস করে যেতে হতো পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ঝোলপাড়ের পাশে বসলে, এবারে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য। তো ঘুমের ঘরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি নাকি দেখছি। তো চোখ 2টা ডলা দিয়ে আবার যখন তাকায়, তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া একটা নতুন বউয়ের মতোই বসে আছে। তখন চাচু বলে রাত 2টা 2:30 সময় তো ভালো জিনিস জেনের সামনে পাশে বসে থাকবে না। চাচু ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়। তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়েনি। কয়েকদিন আগে চাচুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই পুরানা বাসা এখন ভেঙে 6 তলা করা হয়েছে। তো হঠাৎ করেই ওয়াশরুমে যাবে, তো টাঙ্কিতে পানি নেই। তো ছোট ভাইকে পাঠায়, যা উপরে যা, 4 তলা না 5 তলার টাঙ্কির সুইচটা ছেড়ে দিয়ে। তো মানে আনফরচুনেটলি 3 তলার এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3 তলার লাইট অফ। তো
তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে, আর অনেক মানে শ্বাস নিচ্ছে, অনেক জোর জোরে শোনাই যাচ্ছিল। তো ও যে পিছে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, জিনিসটা তার থেকে কিছুটা দূরে। তখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমাদের চাচু যে ছোট ভাই শিহাব ওর উপস্থিতি। জিনিসটা দেখে বাম হাত দিয়ে রেলিং এ এত জোরে একটা বাড়ি মারে, একতলা থেকে 6 তলা রেলিং এ আওয়াজ হয়। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে একতলায় যায়, যে তার ভাইকে বলে যে আওয়াজটা শুনছো? বলে হ্যাঁ শুনছি। তারপর সবাই উপর পর্যন্ত উঠে পড়ে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। ওকে, এই ছিল ঘটনা। এখনো চলছে 2-1 দিন পর পর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ঘটনাটা আমি জীবনে কাউকে বলতে চাইনি, কারণ এই ঘটনার পর থেকে আমি বিশ্বাস করি কিছু নাম আছে যেগুলো মুখে আনলেই বিপদ ডেকে আনে। ঘটনাটা প্রায় 7 থেকে 8 বছরের আগের। আমি তখন একটা ছোট মফস্বল শহরে থাকতাম। শহরের এক পাশে ছিল পুরনো কবরস্থান, আর তার ঠিক পাশেই একটা পরিত্যক্ত 2 তলা বাড়ি ছিল। লোকজন ওই বাড়ির দিকে তাকিয়েও থাকতো না, কারণ সবাই জানতো ওখানে কালো জাদু হতো। কালো জাদুর ওই লোকটার নাম ছিল মোল্লা। দিনের বেলা সে ছিল একেবারে সাধারণ মানুষ। মসজিদে নামাজ পড়তো, টুপি পরতো, শান্ত গলায় কথা বলতো। কিন্তু রাত নামলেই, অর্থাৎ 12টার পর, তার বাড়ির জানালায় দেখা যেত নীলচে আলো, আর মাঝে মাঝে শোনা যেত হাজির হও, হাজির হও, চুক্তি সম্পূর্ণ। একদিন আমার বন্ধু বলল, ভাই, কাদের মোল্লা নাকি জিন পোষে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই হাসি আমাকে অনেক বড় এক ক্ষতির দিকে যেতে হয়েছে। এক রাতে আমার খালাতো ভাই রাশেদ আমার কাছে আসে। তার চোখের নিচে কালো দাগ, কণ্ঠ কাঁপছে। সে বলল, ভাই, আমি ভুল করে ফেলেছি রে। জিজ্ঞেস করতেই সে বলল, সে নাকি প্রেমে পড়ে একটা মেয়েকে পাওয়ার জন্য কাদের মোল্লার কাছে গিয়েছিল। কাদের মোল্লা তাকে বলেছিল জিন রাজি হয়েছে, কিন্তু দাম দিতে হবে। দাম কি? প্রতি বৃহস্পতিবার রাতেই রক্ত দিতে হবে, কারো নাম উচ্চারণ করা যাবে না। রাশেদ রাজি হয়। চুক্তির 3 দিনের মাথায় রাশেদের ঘরে 3:11 হঠাৎ জানালা নিজে নিজে খুলে যায়। সে বলে, ভাই, ঘরের ভিতর হিম বাতাস ঢুকছিল, আর কেউ একজন আমাকে আস্তে আস্তে বলছিল, তুই তো এখন আমাদের দখলে। পরের দিন রাশেদ, তার শরীরে দেখা যায় 3টা নখের দাগ। আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ে। এটাই কেবল শুরু তার সাথে বিপদ আক্রমণ। এক বৃহস্পতিবারের রাতে আমি আর রাশেদ ওখানে যাই, অর্থাৎ মোল্লা বাড়িতে। বাড়ির ভিতরে ঢুকতেই দেখি মেঝেতে আঁকা উল্টো ত্রিভুজ, চারপাশে জানালায় কালো মোমবাতি, আর মাঝখানে বসে আছে কাদের মোল্লা। সে বলল, তোমরা বহু দেরি করে ফেলেছ। হঠাৎ দরজার বাতাস ভারী হয়ে গেল। আমার কান ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। তখনই দেখলাম ঘরের কোনায় দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া, মাথা প্রায় ছাদ ছুঁই অবস্থা, চোখ দুটো আগুনের মতো লাল। কাদের মোল্লা ফিস ফিস করে বলল, ওই হলো চুক্তির মালিক। আমি তখন বুঝলাম এটা মানুষ না। রাশেদ আর সহ্য করতে পারছিল না।
সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর চাই না। এই কথা বলা মাত্রই ঘরের সব মোমবাতি একসাথে নিভে গেল। তারপর এক কণ্ঠস্বর, যেন একসাথে অনেক মানুষ কথা বলছে, যা নেওয়া হয়েছে তা আর ফেরাত হয় না। পরের মুহূর্তে রাশেদের মুখ দিয়ে কালো রক্ত বের হতে লাগলো। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরের দিন সকালে খবর পেলাম রাশেদ তার ঘরে ঝুলে আছে, কিন্তু তার পা মাটিতে লাগছে না। ডাক্তার বলল মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না, কিন্তু আমি জানতাম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? রাশেদের কবর দেওয়ার তৃতীয় রাতে আমি জানালার পাশে দাঁড়িয়ে শুনি আবার বলতেছে যে চুক্তি শেষ হয়নি। আজও মাঝে মাঝে রাতে 3:11 আমাদের দরজায় কেউ 3বার নখ দিয়ে আঁচড় দেয়। আর কাদের মোল্লার বাড়ি, ওটা এখন পুড়ে গেছে, কিন্তু লোকজন বলে রাত নামলেই ওই বাড়ির ভিতর নীল আলো জ্বলে। তো ওই যে রাশেদের খালাতো ভাই, ওই তাকে বাঁচানোর জন্য কাদের মোল্লার কাছে গিয়েছিল এবং বলেছিল যে চুক্তি শেষ। জিন তো আর কথা শোনে না, জিন তাদের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেয় না। তো তার খালাতো ভাই তো মারাই গেছে। তো তার খালাতো ভাই মারা যাওয়ার পর ওই জিন এখন প্রতিশোধ নেওয়ার জন্য, অর্থাৎ রক্ত নেওয়ার জন্য তার খালাতো ভাইকে আবার বারবার স্বপ্নে দেখায়। তাকে বলছে যে তাকে তার দাম দিতে হবে। তো সে তো ভয় পেয়ে গেল, সে তো কিছুই করেনি। সে শুধু একটা মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তার কাছে গিয়েছিল। তো সে আবার কাদের মোল্লার কাছে যায় এবং বলে, তুমি কি আমারও ক্ষতি করতে চাও? বলে, কেন, কি হয়েছে? বলতেছে যে তোমার পোষা জিন তো আমার কাছে গিয়েছে, আমার ভাই মারা যাওয়ার পরে তার নাকি চুক্তি শেষ হয়নি, সে আমার থেকে রক্ত চায়। কাদের মোল্লা, আমি তোমাকে ভালো করে হুঁশিয়ারি করে দিলাম, যদি তুমি তোমার জিন দ্বারা আমার কোনো ক্ষতি করতে চাও বা আমার ভাইকে তো তুমি নিয়েই নিয়েছো, যদি আমার কোনো বিন্দুমাত্র ক্ষতি করতে চাও, তুমি কাদের মোল্লা কোন জিন পালো আমি সেটাও দেখব। কাদের মোল্লা এবার বেশ চিন্তিত হয়ে গেল এবং তিনি ভাবছিল যে কি করা যায়। জিনকে তো থামাতে পারবো না, এই জিনকে থামাতে হলে এই কাদের মোল্লাকে মারা যেতে হবে, তাকে বাধা দেওয়ার মতো কিচ্ছু নেই। পরবর্তীতে অনেক দেরি ভাবতে 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 তখন কাদের মোল্লা তার খালাতো ভাইকে আবার ডাকে। তার খালাতো ভাই আবার আসে পরের দিন সকালবেলা, এসে বলেছে, বলো কি চাও, বলো কি বলো। বলতেছে, তুমি যেহেতু চুক্তি সম্পন্ন করতে চাচ্ছ না, আমি কেন করবো? আমার ভাই যদি তোমার সাথে চুক্তি করে কোনো কিছু পাওয়ার লোভে, সেটার দায় দায়িত্ব কি আমার নিতে হবে? এটা কোনো কথা? তখন বলল যে তোমরা আমি আর তুমি মিলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটা গরু কিনে কুরবানি দিতে হবে এবং ওই রক্তগুলো জিনকে উৎসর্গ করতে হবে, তাহলে সে কথা শুনবে, না হলে ও তোমাকে আমাকে দুইজনেই ক্ষতি করবে। জিনজাত অনেক কঠোর এবং এদের মধ্যে কোনো প্রকারের ভালোবাসা নেই, এরা খুব হিংস্রিত মানুষ, তাই যা করবে আমাদের ভেবে চিন্তে করতে হবে। তো এই সিদ্ধান্ত নিয়ে তখন পরের দিন গরু নিয়ে এসে রাত 1টার দিকে তারা দুইজন মিলে গরু জবাই করে এবং রক্ত তাদেরকে দিয়ে দেয়। এই ঘটনাটি যেটা শুনলেন, এটার বাস্তবতা কিন্তু আমার কাছে নেই, এটা জাস্ট এক জায়গা থেকে পেয়েছি, সেটাই পড়ে শোনালাম। সত্যতা খোঁজার সময় আমার নাই, বিশ্বাস করা এবং না করা সম্পূর্ণ আপনার বিষয়। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম ঘটনাগুলো বাছাই করে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। আপনারা যদি ভূত এফএম ভালোই বাসেন, যদি ভূত এফএম না শুনলে আপনাদের ঘুম না আসে,
অনেকে কেন বললাম, অনেকের এই জীবনের সাথে ভূত এফএমটা এমনভাবে মিশে গেছে যে অনেকেই আছে যে তারা ভূত এফএমের এত পাগল, তারা ভূত এফএম না শুনে ঘুমাতে পারে না। তো যাই হোক, যারা এরকম ভূত এফএম শোনেন বা ভূত এফএম শুনতে ভালোবাসেন, আমি বলবো তাদের জন্য এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এইরকম সকল ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিটা দিন রাত 10টায় ভয়ঙ্কর ঘটনাগুলো পাবলিশ করে থাকি। লিসেনার্স, আমরা আপনাদের জন্য যেই যে ঘটনাগুলো বাছাই করি, এই ঘটনা কিন্তু বিরক্তকর কোনো ঘটনা না। এই ঘটনাগুলো কিন্তু খুবই খুবই রেয়ার এবং খুবই স্পেশাল এবং বাছাই করা ঘটনা। আপনারা চাইলে আমাদের ঘটনাগুলো শুনতে পারেন। আমরা আপনাদের জন্য এইরকম একটা সুযোগ করেছি যে আপনারা যদি ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করে করেন, আমরা প্রতিদিন এইরকম ঘটনাগুলো আমরা আপনাদের জন্য মেকিং করে আপনাদের উপহার দেব। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।